আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর গ্রামে হান্দিনী নামের এক মেয়ে এক ভয়ানক জিনের সাথে ডিল করে, যার ফলে ওই জিনটি সাপরূপে মেয়েটির ভেতরে এসে গ্রামের পুরুষদেরকে খুন করতে থাকে। আর এই পুরুষদের বলি দেওয়ার বদলে হান্দিনী পেতে চলেছিল অফুরন্ত অর্থ সম্পদ। তবে কোনো জিনের সাথে এমন চুক্তি যে কতটা ভয়ানক হতে পারে তাই দেখব আজকের এই গল্পে, যার নাম পাকুতানা যাওয়া। তাই চলুন আর কোনো সময় নষ্ট না করে এখনই যাওয়া যাক মূল গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক জঙ্গলের ভেতর দিয়ে দুজন মেয়েকে ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও একটা যেতে দেখতে পাই। তারা একটা গুহার মতো স্থানে আসে, যেখানে একজন লোক আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। লোকটিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে কোনো ভালো কাজ করে না, হয়তোবা কোনো শয়তান অথবা জিনের পূজারী। সে এখানে মেয়ে দুটিকে বলে আগে ভালো করে গোসল করে নিতে, যা শুনে মেয়ে দুটি সেই গুহা থেকে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই সেখানে রয়েছে বড় বড় বটগাছ, সেই সাথে অসংখ্য সাপে ভরা একটা পুকুর। তারা দুজনে এই ভয়ানক পুকুর থেকে পানি নিয়ে হাত মুখ ধোয়, আর এরপর চলে আসে ওই লোকটির সামনে। লোকটি এখানে গোলাপ জল দিয়ে তাদেরকে গোসল করিয়ে দেয়, আর এরপর তাদের দুজনের মধ্যে থেকে একজন মেয়েকে সে বেছে নেয়। তখনই আমরা সেখানে একটা সাপকে জিনের রূপে দেখতে পাই। মূলত এখানে যে সকল সাপেরা ছিল সবাই জিন ছিল। এখন এই দুই মেয়ের মধ্য থেকে যাকে বেছে নেওয়া হয়েছিল তার নাম হলো হান্দিনী। তাকে বেছে নেওয়ায় সে এখানে একাই এই ভয়ানক পুকুরে নেমে পড়ে, আর এরপর সেখান থেকে গোসল করে ওঠা মাত্রই তার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। দেখে বোঝাই যাচ্ছিল যে সে যে কাজে এসেছে সেটা সম্পন্ন হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। তখন গ্রামের মধ্যে সাংস্কৃতিক এক অনুষ্ঠান হচ্ছিল, যেখানে ইন্দোনেশিয়ার এক ঐতিহ্যবাহী নাচ, যেটাকে সিন্ডেন নাচ বলা হয়, সেই নাচ নাচছিল সেখানকারই কয়েকজন মেয়ে, যাদের মধ্যে প্রধান ছিল হান্দিনী। এটা এক প্রকার পুরুষদের মনোরঞ্জন করার মতো নাচ ছিল। পরপুরুষদের এইভাবে মায়ের সাথে নাচতে দেখে হান্দিনীর মেয়ে তা কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই তো এক পর্যায়ে রাগের মাথায় সেই ভিড় থেকে উঠে চলে যায়। সেখানকার একটা দোকানে ওই গ্রামের মসজিদের এক ইমাম বসেছিল। এখানে কয়েকজনের কথা থেকে আমরা বুঝতে পারি বিধবা সুন্দরী হান্দিনীকে এখানকার মানুষেরা কিছুটা পতিতার মতো করে দেখত, যদিও সামনাসামনি কেউ এই ব্যাপারে কিছু বলতো না। তবে অপাষ্টে তাকে নিয়ে এইসবই কানাঘুষা হতো। যদিও ইমাম এখানে বলে যে হান্দিনী শুধুমাত্র সিন্দের নাচ নাচে, যেটা তাদের গ্রামের ঐতিহ্য, আর যেসব পুরুষেরা তার এই নাচ উপভোগ করে তাদের সমস্যা। হান্দিনী তো তার ঐতিহ্য ধরে রেখেছে। তবে জারুও নামের একজন লোক এই কথার প্রতিবাদ করে। তার মতে হান্দিনী কোনো ভালো মেয়ের মধ্যে পড়েই না। শুধুমাত্র জারুই নয়, গ্রামের প্রত্যেকেই মনে মনে হান্দিনীকে এইভাবেই ঘৃণা করত। এখন এই পুরো নাচ চলার সময় আমরা জঙ্গলের ভেতরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একজন লোক কোনো মতে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তার পিছে পড়েছিল এক ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপ। মুহূর্তের মধ্যেই সাপটি তাকে পেঁচিয়ে মেরে ফেলে। আমরা দেখতে পাই সেখানে ওই জিনটি চলে এসেছে, যে জিনটি হান্দিনীকে বেছে নিয়েছিল। তাহলে কি এই মৃত্যু কোনোভাবে হান্দিনীর সাথে জড়িত? এর উত্তর আমরা সামনে পাবো। আপাতত পরদিন সকালে হান্দিনীকে বাজারে দেখে সকলে কানাঘুষা করতে শুরু করে, কেননা গতকাল রাতে সাপ যে লোকটিকে মেরে ফেলেছিল, অর্থাৎ মিস্টার কুজনো, হান্দিনীর বাড়িতে প্রায় যাওয়া আসা করত। সকলের ধারণা কাল রাতেও কুজনো হান্দিনীর সাথেই ছিল, আর এর পরই হয়তোবা তার মৃত্যু ঘটেছে। সকলে মনে করে হান্দিনী হয়তোবা এর পেছনে দায়ী, কিন্তু হান্দিনী এখানে এমন ভাব করে যেন সে মিস্টার কুজনোর মৃত্যুর ব্যাপারে জানতই না। অন্যদিকে আমরা মিস্টার কুজনোর জানাজার গোসলের দৃশ্য দেখতে পাই, যেখানে তার লাশের এই ভয়ানক রূপ দেখে সকলে যেন রুহ কেঁপে ওঠে। সেখানে মিস্টার কুজনোর স্ত্রী রাতেও উপস্থিত ছিল। সেই সাথে উপস্থিত ছিল হান্দিনীর মেয়ে নিগ্রুম। নিগ্রুম এখানে তার কাজিন শান্তির সাথে এসেছিল। তবে সেখানে থাকা মহিলারা তাকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। মূলত তারা হান্দিনী এবং মিস্টার কুজনোকে নিয়ে আজেবাজে কথা বলছিল। যে জিনিসটা যেমন নিগ্রুম শুনতে পারছিল, ঠিক তেমনই কুজনোর স্ত্রী রাতেও শুনতে পারছিল। তাদের দুজনেরই এইসব কথা ভালো লাগছিল না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নিগ্রুম সেখান থেকে উঠে চলে আসে। তখনই বাইরে আমরা কয়েকজন লোককে দেখতে পাই, যারা কিনা পরিকল্পনা করছিল হান্দিনীর বাড়িতে হামলা করার। তারা যখন হান্দিনীর বাড়িতে এসে চিল্লাপাল্লা করতে থাকে, তখন হান্দিনী বাইরে থেকে বাড়িতে আসে।
লোকগুলো এখানে হান্দিনীকে ভয় দেখানোর চেষ্টা করে, সেই সাথে তার সাথে আজে বাজে কথাও বলে। তবে হান্দিনী এখানে একটুও ভয় পায় না। এরই মধ্যে সেখানে নিগ্রুম এবং শান্তিও চলে আসে। এই লোকগুলো মূলত হান্দিনীর কাছ থেকে কুসনোর কিছু কাগজপাতি নিতে এসেছিল, যেগুলো গত রাতে কুসনো এখানে নিয়ে এসেছিল। হান্দিনী বাইরে শান্তি এবং নিগ্রুমকে দাঁড়িয়ে রেখে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে একটি সুটকেস নিয়ে বাইরে আসে, যেটা মিস্টার কুসনোর সুটকেস ছিল। সে এখানে এটা ওই লোকগুলোর হাতে তুলে দেয় এবং বলে এই বাদে তার কাছে আর কিছুই নেই, তাই তারা যেন দ্বিতীয়বার তাকে বিরক্ত না করে। এই লোকগুলোকে মূলত মিস্টার কুসনোর স্ত্রী রাতি পাঠিয়েছিল। সে মূলত জানতে চাইছিল যে তার স্বামীকে কে খুন করেছে। এই ব্যাপারে তার বোন তাকে সাহায্য করছিল, তবে সেই সাথে সাহায্য করছিল জারুও। যদিও জারুও নিজে থেকেই তাকে সাহায্য করতে চায়, তবে রাতের দরকার ছিল এমন কারো যে কিনা সরাসরি গিয়ে হান্দিনীর মুখ থেকে সবকিছু বের করতে পারবে, যে ব্যাপারটা জারো পারবে না, কেননা জারো হান্দিনীকে ঘৃণা করত। তাই সে সবসময় চাইতো হান্দিনীর যেন ক্ষতি হয়। এখন অন্যদিকে আমরা হান্দিনীকে দেখতে পাই, যে কিনা এক বিশেষ প্রকারের ফুল খাচ্ছিল। তাকে এইভাবে দেখতে তার মেয়ে নিগ্রুম একদমই পছন্দ করত না। তার এইভাবে সবসময় নিজেকে আকর্ষণীয় রাখার চেষ্টা, সবসময় পুরুষদের মনোরঞ্জন করা, এই সব কিছু তার পছন্দ ছিল না। মানুষেরা তাদেরকে যে চোখে দেখে, তাদের ব্যাপারে যা কিছু বলে, এই ব্যাপারগুলো তার ভালো লাগতো না। তবে হান্দিনীর চোখে একটুও লজ্জা ছিল না। তার মতে সে এমন কিছু করেইনি। মানুষ যা বলে বলুক, তাতে তার কিছু যায় আসে না। এ কথার প্রতি উত্তরে নিগ্রুম বলে তাহলে যেন সে তাকে সবকিছু খুলে বলে, যে তার মা কি কাজ করে, কি থেকে তাদের টাকা ইনকাম হয় এবং সবকিছু যা যা প্রশ্ন তার মনে আছে। কেননা সবটা না জানার কারণে, সেই সাথে গ্রামের লোকেদের এই সকল উল্টোপাল্টা কথার কারণে তার মনের ভেতর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। এমনকি সে তো এটাও জানে না যে তার বাবা আসলে কে। মেয়ের মনে এত প্রশ্ন থাকলেও মায়ের চোখে মুখে কোনো চিন্তার ছাপই ছিল না। হান্দিনী বলে সে যেন এসব নিয়ে বেশি একটা না ভাবে এবং যাই কিছু হোক সেই সব কিছু সে যেন কারোর সাথে শেয়ারও না করে, এমনকি তার কাজিন শান্তির সাথেও না। একথা বলে সে নিগ্রুমকে ওই ঘর থেকে চলে যেতে বলে। নিগ্রুমও রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে নিগ্রুমের ওই রাতে ঘুম আসছিল না। এমন সময় সে বাইরে থেকে তার মায়ের ডাক শুনতে পায়। মায়ের ডাকে সাড়া দিয়ে সে আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়। সে নিজের সামনে তার মাকে দেখতে পায়, যা পর মুহূর্তেই রূপ নেয় এক ভয়ঙ্কর জিনে। এই দৃশ্য দেখে নিগ্রুম এত বেশি ভয় পেয়ে যায় যে তার ঘুম ভেঙে যায়। পরদিন আমরা হান্দিনী এবং সারির কিছু কর্মচারীকে কথা বলতে দেখতে পাই, যেখান থেকে জানতে পারি তাদের বিজনেস খুব একটা ভালোভাবে চলছিল না। এমনকি এবার তো হান্দিনী তাদের বেতন পর্যন্ত দিতে অনেক দেরি করেছিল। এর মাঝে আবার নতুন একজন ছেলে তাদের কাজে জয়েন করেছিল। এই ব্যাপারটা নিয়েই তারা কথা বলছিল। এমন সময় মেয়েটি লক্ষ্য করে হান্দিনী এবং সারি একসাথে কথা বলছে। সে শোনার চেষ্টা করে যে আসলেই বিজনেসের কি অবস্থা। তবে হান্দিনী তাকে দেখে ফেললে সে দ্রুত সেখান থেকে সরে যায়। আমরা জানতে পারি হান্দিনী এবং সারি মিস্টার কুসনোর ব্যাপারেই কথা বলছিল। এখানেই খোলে সবচেয়ে বড় রহস্য, আর সেটা হলো মিস্টার কুসনোর মৃত্যু সত্যিই হান্দিনীর জন্যই হয়েছিল। হান্দিনী এবং সারি মিলে তাকে বলি দিয়েছিল, তাও আবার কানজেং নামের ওই জিনের জন্য। মূলত গল্পের প্রথমে দেখানো ওই রিচুয়ালের মাধ্যমে ওই জিন তাদেরকে ব্যবসায় সফলতা তো দিয়েছিল, তবে এর বদলে হান্দিনীকে কিছুদিন পর পর তার জন্য বলির ব্যবস্থা করতে হতো। এমনটি বেশ কিছু বছর ধরে চলে আসছে। তবে এবার বেশ কিছুদিন ধরে তারা যে বলি দিচ্ছে সেটা যেন ওই জিনের পছন্দ হচ্ছে না। এমনকি মিস্টার কুসনোর মৃত্যুর পরও ওই জিন শান্ত হয়নি। তাদের ব্যবসায়ও কোনো উন্নতি হচ্ছে না। দিন দিন ব্যবসায় শুধু অবনতি হতেই চলেছে। এই জিনিস দেখে হান্দিনী বেশ ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ সে তার সবটা দিয়ে চেষ্টা করছিল ওই জিনকে খুশি করার। এদিকে তাদের হাতে বেশি সময়ও ছিল না। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তারা যদি বলি না দিতে পারে তাহলে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওই সময় অন্যদিকে আমরা নিগ্রুমকে দেখতে পাই, যে কিনা একা একা সাইকেলে করে কোথাও একটা যাচ্ছিল। তবে পথে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল জারুও। জারুও এখানে নিগ্রুমের পথ আটকায় এবং জানতে চায় হান্দিনী কুসনোর সাথে মিলে কি কাজ করছিল, বা কুসনো তাকে কোনো কিছু দিয়েছে কিনা।
মূলত সে তো এই সব কিছু হান্দিনীর সাথে শত্রুতার কারণে সেই সাথে রাতের কথা মতো করছিল। তার এইসব প্রশ্ন শুনে নিগ্রোম নিজেই হতবাক হয়ে যায়। সে এখানে বলার চেষ্টাও করে যে তার মা কুসনোর সাথে বিজনেসের খাতিরে পরিচিত ছিল, এ বাদে আর কিছুই না। তখন জারো তার সাথে আজে বাজে কথা বলতে থাকে, তার মাকে নিয়ে আজে বাজে কথা বলে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। তবে সৌভাগ্যবশত তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল জালু নামের একজন ছেলে। এই ছেলেটি মূলত নতুন হান্দিনীর ব্যবসায় কর্মচারী হিসাবে জয়েন করেছে। সে এখানে নিগ্রোমকে এই বিপদে দেখে জারোর হাত থেকে তাকে রক্ষা করে এবং সাথে করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, যেখানে তার দেখা হয় হান্দিনীর সাথে। পুরো ঘটনা শোনার পর হান্দিনী তাকে মন থেকে ধন্যবাদ জানায় তার মেয়েকে সাহায্য করার জন্য, আর এরপর জিজ্ঞাসা করে সে আশেপাশে কোথায় থাকে। ওই সময় হান্দিনী জানতে পারে যে জালু মূলত ওই নতুন ছেলেটা যাকে সে কিছুদিন আগেই চাকরি দিয়েছে। জালুর পরিবার বাইরে থাকতো, যার ফলে হান্দিনী তার পারফেক্ট শিকার পেয়ে যায়, অর্থাৎ সে এবার জালুকেই বেছে নিয়েছিল তার বলি হিসাবে। যে ব্যাপারটা বুঝতে না পারা জালু তো এটা ভেবে খুশি হচ্ছিল যে সে হান্দিনীর সাথে এইভাবে কথা বলতে পারছে। তাদের এইভাবে কথা বলতে দেখে এদিকে হান্দিনীর মেয়ে নিগ্রোমের ভালো লাগে না। সে জালুর জন্য চা করে নিয়ে এসেছিল, তবে সে যেহেতু জানতো যে তার মায়ের প্রেমের ফাঁদ থেকে কোনো পুরুষই রক্ষা পায় না, তাই সে এখানে এই জিনিসটা ভালো চোখে দেখে না। মূলত জালু তাকে সাহায্য করায় সে জালুকে পছন্দ করতে শুরু করেছিল। তাই সে কিছুতেই চাইছিল না যে জালু অন্যান্য পুরুষের মতো তার মায়ের প্রেমের শিকার হোক, যদিও সে জানতো না যে তার মা আসলে পুরুষদেরকে বলি দেওয়ার জন্য ব্যবহার করে। এখন ওই রাতেই হান্দিনী রিচুয়াল শুরু করে দেয়, যে রিচুয়ালের সময় আমরা ওই জিনকেও তার পাশে দেখতে পাই। সেই সাথে দেখতে পাই জালুর বাড়িতে ঘটা অস্বাভাবিক সব কর্মকাণ্ড। আমরা বুঝতে পারি ওই জিন এখন জালুর পিছে পড়ে গিয়েছিল, তাও আবার এই সব কিছু করছিল হান্দিনী নিজে। যদিও সারি তাকে বোঝানোর চেষ্টা করে যে এত দ্রুত তাকে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না, কেননা এর আগে একবার কুসনোকে বলি দিয়েও তাদের লাভ হয়নি। এখন যদি তারা তাড়াহুড়া করে এরকম আরো একজনের বলি দেয়, তাহলে গ্রামের মধ্যে তাদের টিকা আরো বেশি কঠিন হয়ে যাবে। তবে সমস্যার বিষয় হলো তাদের হাতে সময়ও ছিল না, তাই তো হান্দিনী এতটা তাড়াহুড়া করছিল। যদিও হান্দিনী মোটামুটি শিওরই ছিল যে জালুকে দিয়েই ওই বলির কাজ সম্পন্ন হবে। এখন পরদিন সকালে শান্তি যখন কাপড় চোপড় নাড়ছিল, তখন সে নিজের বাড়ি থেকে হান্দিনীকে বেরিয়ে যেতে দেখতে পায়, যার পিছু পিছু সে ওই জিনকেও দেখতে পায়। তবে সে এই ব্যাপারে খুব একটা রিয়াক্ট করে না। হান্দিনী মূলত যাচ্ছিল জালুর কাছে। জালুকে ডেকে সে তার হাতে একটা চিরকুট দিয়ে দেয়, যেটা হাতে পেয়ে জালু একটু লাজুক হাসি দেয়, যে জিনিসটা আড়াল থেকে আরেকজন কর্মচারী লুকিয়ে লুকিয়ে দেখছিল। এদিকে ওই একই দিনে নিগ্রোম যায় শান্তির সাথে কথা বলতে। সে শান্তিকে গতদিন দেখা ওই স্বপ্নের ব্যাপারে খুলে বলে, যে কিভাবে সে নিজের মাকে নিজের সামনেই এক জিনে রূপান্তরিত হতে দেখেছিল। এছাড়া সে তার মাকে ওই ফুলও খেতে দেখেছে যে ফুলগুলো সাপেরা খায়। তাই তো তার মনে হচ্ছিল তার মা কোনো সাপ জিনের খপ্পরে পড়েছে। যদিও শান্তির এটা মনে হয় না, তার মনে হয় নিগ্রোম হয়তো বা এইসব নিয়ে একটু বেশিই ভাবছে। এ কারণেই সে ঘুমের মধ্যে তার মাকে নিয়ে এইসব স্বপ্ন দেখেছে। এখন ওই দিন গ্রামে আমরা মালয়েশিয়া থেকে একজন লোককে আসতে দেখতে পাই। সে যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির ড্রাইভার হান্দিনীর বাড়ি চিনত না, তাই সে এখানে হান্দিনীর ওই কর্মচারীর কাছে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। এই কর্মচারী এমনিতেই হান্দিনীকে পছন্দ করত না, সে জারোর হয়ে কাজ করত। তাই সে এখানে মালয়েশিয়া থেকে একজন লোক এসেছে, তাও আবার হান্দিনীর খোঁজে, এটা দেখে খুব একটা খুশি হয় না, বরং সে অনেক বেশি কৌতূহলী হয়ে ওঠে যে এই লোকটি কেন এসেছে, কি কারণে সে হান্দিনীর সাথে দেখা করতে চায়। যখন লোকটি তাকে বলতে চায় না, তখন সে লোকটিকে হান্দিনীর বাড়ির ঠিকানাও বলে না, বরং সে বলে কাল সকালে সে তাকে নিজের সাথে করে হান্দিনীর বাড়িতে নিয়ে যাবে। মূলত সে ওই লোকটিকে হান্দিনীর বাড়িতে নিয়ে যাওয়ার আগে জারোর সাথে কথা বলতে চাইছিল। তাই তো সে তখনই জারোর সাথে দেখা করে ওই লোকটির ব্যাপারে জানায়। তার তো প্রথমে মনে হচ্ছিল মালয়েশিয়া থেকে আসা ওই লোকটি হয়তো বা নিগ্রোমের বাবা, অর্থাৎ হান্দিনীর ওই হাজবেন্ড, যাকে সবাই মৃত হিসাবেই ধরে নিয়েছিল। তবে এখন তার কেন জানি না মনে হচ্ছে যে ওই লোকটি অন্য কোনো উদ্দেশ্যে হান্দিনীর সাথে দেখা করতে এসেছে। জারোর তো মনে হচ্ছিল সে হতে পারে হান্দিনীর পরবর্তী ভিকটিম, কিন্তু আমরা তো জানি হান্দিনীর পরবর্তী শিকার আসলে কে। হান্দিনী ওই রাতে জালুর সাথে দেখা করে। সে মূলত সকালে চিঠিতে এখানেই দেখা করতে আসার ব্যাপারে বলেছিল।
জালু তো এটা ভেবে অবাক হচ্ছিল যে হান্দিনী কিভাবে তার মতো একটা ছেলের প্রতি ইন্টারেস্টেড হলো। তখন হান্দিনী বলে তার জালুকে ভালো লেগেছে, সে অন্যান্য পুরুষদের থেকে আলাদা। যা শুনে জালু অবাক হয়ে বলে গ্রামের মানুষ কি ভাববে, এছাড়া নিগ্রুম এটা কিভাবে মেনে নিবে। আমরা বুঝতে পারি হান্দিনী জালুকে বিয়ের প্রলোভন দেখাচ্ছিল, যে ব্যাপারটা জালুও গ্রহণ করে নেয়। কেননা হান্দিনীর মতো এত সাকসেসফুল এবং সুন্দরী একজন মেয়েকে সে কিভাবেই বা না বলবে। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখন পাশের রাস্তা দিয়ে একটা খাবারের ভ্যান যাচ্ছিল। যেহেতু হান্দিনীর আশেপাশে সবসময় ওই জিনটা থাকতো, তাই ওই খাবার বিক্রেতার লোকটিও সেখানে ওই জিনকে দেখতে পায় এবং ভয়ে তার খাবার ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে চলে আসে জারো এবং তার সাথী। তারা সেখানে এসে এই খাবারের ভ্যান দেখে বেশ অবাক হয়। লোকটি এটা এখানে কেন ফেলে রেখে গেল এই ব্যাপারেই তারা ভাবছিল। এমন সময় তারা পাশের রাস্তা দিয়ে জালু এবং হান্দিনীকে হেঁটে দেখতে পায়, যা দেখে জারো এবার বেশ টকবগিয়ে ওঠে। অন্যদিকে জালুকে নিয়ে বাড়িতে চলে যায় হান্দিনী। হান্দিনী মূলত আজ রাতেই জালুর সাথে একসাথে থাকতে চাইছিল। জালু একটু ইতস্তত বোধ করছিল, তবুও সে হান্দিনীর কথাই না বলতে পারে না। সে তার সাথে বাড়ির ভেতরে চলে যায়। এমন সময় সেখানে গ্রামবাসীকে নিয়ে হাজির হয় জারো। জারো এখানে হান্দিনী এবং জালুকে হাতে নাতে ধরতে চাইছিল। তারা তাদেরকে বাইরে ডাকলে হান্দিনী নির্দ্বিধায় বাইরে চলে আসে। তাদেরকে এইভাবে একসাথে দেখে গ্রামের লোকেরা নানাবিধ প্রশ্ন করতে থাকে, যার উত্তরে হান্দিনী বলে সে একজন বিধবা মেয়ে এবং একা থাকে বলে তার উপর তারা চাইলেই আঙুল তুলতে পারে। তখন জারুও জানতে চায় যে হান্দিনী এবং জালু এখানে একা কি করছে। ঠিক ওই সময় ভেতর থেকে বেরিয়ে আসে নিগ্রুম। হান্দিনী সকলকে উদ্দেশ্য করে বলে যে এখানে শুধুমাত্র হান্দিনী এবং জালু একা নেই, নিগ্রুমও আছে। নিগ্রুম অসুস্থ থাকায় জালু তাকে দেখতে এসেছে, এ বাদে আর কিছুই না। নিগ্রুমও এখানে হ্যাঁতে হ্যাঁ মিলায়। এমন সময় সেখানে চলে আসে তার কাজিন শান্তি, ফলে এলাকাবাসীও সেখান থেকে চলে যায়। ভেতরে এসে নিগ্রুম একেবারেই ভেঙে পড়ে। জালু তার কাছে এসে ক্ষমা চাইতে থাকে এইভাবে রাতের বেলা তাদের বাড়িতে আসার জন্য। নিগ্রুম যদিও বুঝতে পারছিল যে জালু কোন উদ্দেশ্যে এসেছে, তবুও সে জিজ্ঞাসা করে যে সে এখানে তার মার সাথে কি করছে। উত্তরে তার মা হান্দিনী জানায় জালুর সাথে তার রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, তাই তারা একসাথে বাড়িতে এসেছে, এ বাদে আর কিছুই না। জালু এখানে বেশ লজ্জিত হয়ে পড়েছিল, তাই সে তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অঝরে কাঁদতে থাকা নিগ্রুমকে সামলাতে সেখানে শান্তি থেকে যায়, কেননা সেও বুঝতে পেরেছিল যে জালুকে মনে মনে নিগ্রুম পছন্দ করত। এখন ওই রাতে ঘুমানোর আগে শান্তি লক্ষ্য করে যে হান্দিনী হাতে করে কিছু একটা নিয়ে বাইরে যাচ্ছে। সে তার পিছু পিছু বাইরে যায়, যেখানে সে হান্দিনীকে বাড়ির আঙিনায় বসে কারোর একটা পূজা করতে দেখতে পায়। মুহূর্তের মধ্যে হান্দিনীর রূপ বদলে যায়। সেখানে ওই জিনকে দেখা যায় যার পুরো শরীর ছিল ওই সাপের মতো ডোরা কাটা। ওই জিন এখানে শান্তিকে উঁচু করে ফেলে দেয়, যার চিৎকার শুনে ভেতর থেকে দৌড়ে আসে নিগ্রুম। তবে নিগ্রুম এসেই দেখতে পায় শান্তি অলরেডি ওই জিনের বশে চলে এসেছে। জিনে আসর করায় শান্তির চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। মূলত শান্তির ভেতরে থাকা ওই জিন এখানে নিগ্রুমের উপরই রেগেছিল, কারণ তার মতে তার কারণেই আজ জালু ফিরে গিয়েছে। তাই ওই জিন নিগ্রুমকে বলে তার পথ থেকে দূরে থাকতে। এমন সময় ভেতর থেকে চলে আসে হান্দিনী এবং কোনো মতে শান্তিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। শান্তির ভেতরের জিনও ঠান্ডা হয়ে যায়, তাই তো সে নিগ্রুমকে বলে শান্তিকে নিয়ে ঘরে চলে যেতে এবং তাদের দুজনকে আজ একই ঘরে থাকতে। যদিও নিগ্রুম একটু ভয় পাচ্ছিল, তবুও সে তার মায়ের কথা মেনে নেয়। মাঝরাতে শান্তির কান্নার শব্দ শুনে নিগ্রুমের ঘুম ভাঙে। সে দেখতে পায় পাশে বসে শান্তি কাঁদছে। সে শান্তিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে শান্তি জানায় ওই বৃদ্ধ দাদি তাকে নাকি ফলো করছে, যা শুনে নিগ্রুম চোখ ঘুরিয়ে আবার শান্তির দিকে তাকাতেই দেখতে পায় শান্তি তো ঘুম। এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায় এবং উঠে ডাইনিং হলের দিকে এগিয়ে আসে। তখন আমরা উপরে ওই জিনকে দেখতে পাই। ডাইনিং হলে এসে সে অবাক হয়ে যায়, কেননা সেখানে বসেছিল শান্তি। পিছে ঘুরতেই সে দেখতে পায় বিছানার উপর কেউই নেই। তাই তো সে আস্তে আস্তে করে সাহস করে শান্তিকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সে শান্তির স্থানে ওই ভয়ানক জিনটিকে দেখতে পায় এবং পেছনে বিছানার উপর শান্তিকে, যে কিনা আবারও ওই জিনের বশে চলে এসেছিল। শান্তি এখানে তার উপর আক্রমণ করে, যার ফলে সে এক দৌড়ে বাড়ির বাইরে চলে যায় এবং চিৎকার করে লোকজন জড়ো করে। সেই সাথে কাউকে ইমাম কে ডেকে আনতে বলে। কে এসে শান্তির ভেতরকার জিনকে তখনের মতো তাড়িয়ে দেয় আর এরপর নিগ্রুমকে সবকিছু খুলে বলে। মূলত নিগ্রুম জানতে চাইছিল শান্তির মধ্যে এই জিন কিভাবে এসেছে।
কেইর তো মনে হয় ছোটবেলা থেকেই শান্তির এই ধরনের সমস্যা ছিল। ছোটবেলা থেকেই তাকে নাকি প্রায় জিনে আসর করত, যে ব্যাপারে এর আগেও অনেকবার তার বাবা মা তার কাছে সাহায্য চাইতে এসেছিল। তবে এবার যে শান্তির উপর আসর করেছে সে যেন তেন জিন নয়, বরং বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করে আমাদের মাঝেই বেঁচে থাকতে পারে এমন শক্তিশালী জিন। এই কথা শুনে নিগ্রোম একটু ভয় পেয়ে যায়। ওইদিকে ওই গভীর রাতে হান্দিনী গিয়ে পৌঁছায় জালুর ঘরে। জালু তাকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। তখন হান্দিনী বলে সে জালুকে প্রচন্ড ভালোবাসে, সে কারোর জন্য জালুকে হারাতে চায় না। এভাবেই নিজের ভালোবাসার কথা বলতে বলতে সে এখানে জালুর কাছাকাছি চলে আসে। আমরা দেখতে পাই সেখানে ওই জিনটি রয়েছে। পরক্ষণেই আয়নায় আমরা দেখতে পাই সেখানে আসলে হান্দিনী নয়, বরং ওই জিনটি সাপের রূপ নিয়ে জালুর কাছাকাছি এসেছিল। অন্যদিকে হান্দিনী তো তখন কালো জাদুতে ব্যস্ত ছিল, সেই হয়তো বা কালো জাদু করে ওই জিনকে জালুর কাছে পাঠিয়েছিল। এখন এই ঘটনার কিছুক্ষণ পর জালু বিছানা থেকে ওঠে এবং হান্দিনীকে ওই ঘরে না দেখে একটু অবাক হয়। ওই সময় তার পিঠে একটু ব্যথা করায় সে আয়নায় দেখতে পায় সেখানে সাপের কামড়ের মতো দুটি দাগ দেখা যাচ্ছে। তখন তার ঘরের জানালায় আমরা ওই জিনকেও দেখতে পাই, যে কিনা জালুকে এইভাবে দেখে খুশি হচ্ছিল। পরদিন সকালেই মালয়েশিয়া থেকে আসা ওই লোকটি পৌঁছে যায় হান্দিনীর বাড়িতে। লোকটির নাম হলো আমির। লোকটি মূলত একটা প্রোগ্রামে হান্দিনী এবং তার মিউজিক টিমকে নিতে চাইছিল, যে কারণে কথা বলার জন্য সে হান্দিনীর কাছে এসেছিল। হান্দিনী তাকে আজ রাতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, যাতে করে সে স্বচক্ষে দেখতে পারে যে তারা কিভাবে পারফর্ম করে। আমিরও তার আমন্ত্রণ গ্রহণ করে নেয়। তবে রাতের বেলা সে যখন প্রথমে হান্দিনীকে নাচতে দেখে তখন সবকিছু ঠিক ছিল। তবে হান্দিনীর এই নাচ, চোখের ভঙ্গি দেখে আমিরের অস্বস্তি লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। পরদিন যখন হান্দিনী তার অফিস রুমে বসে এইসব ব্যাপারে ভাবছিল, তখন সেখানে সারি আসে। সারি তাকে জিজ্ঞাসা করে যে সবকিছু কেমন চলছে। সে কি বলে দেওয়ার মতো এমন কাউকে খুঁজে পেয়েছে যে কিনা কানজিং এর বলা সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে। হান্দিনী বলে সে এই ব্যাপারে কাজ করছে। এমন সময় সেখানে তার ওই কর্মচারী চলে আসে এবং তাকে জানায় যে শান্তির উপর আবারও জিন আসর করেছে। যা শুনে হান্দিনী তখনই চলে যায় শান্তির কাছে, যার কাছে তখন নিগ্রুম ছিল। নিগ্রুম অনেক চেষ্টা করছিল তাকে ঠান্ডা করার, তবে ওই জিন নিগ্রুমকে বলে সে যেন তার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আর এরপর সে ছুটে চলে যায় হান্দিনীর দিকে। একথা বলতে বলতে যে হান্দিনী যেন নিজের প্রমিস রাখে, তখন সাথে সাথে হান্দিনী তার মুখে হাত বুলিয়ে দেয়, যার ফলে শান্তি একেবারেই শান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। যা দেখে নিগ্রুম তার মায়ের কাছে সাহায্য চাইতে থাকে যে সে যেন শান্তিকে সুস্থ করে দেয়। তখন তার মা হান্দিনী বলে যে তার কাছে একটা ব্যবস্থা আছে। একথা বলার পরপরই আমরা দেখতে পাই সারি শান্তিকে বেঁধে রাখার জন্য কাঠ এবং শিকল নিয়ে এসেছিল, যেগুলো তাকে পরিয়ে দেয় হান্দিনী। যদিও এই ব্যাপারে নিগ্রুম রাজি ছিল না, তার কাছে মনে হচ্ছিল এটা একটা অমানবিক কাজ হচ্ছে। শান্তিকে এইভাবে রেখে হান্দিনী তাকে দূরে চলে যেতে বলে, যা শুনে নিগ্রুম সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় শান্তির ভেতরে থাকা ওই জিন তাকে ডেকে বলে যে তার মা বলি দেওয়ার চেষ্টা করছে, সে নিজের কালো জাদুর জন্য কারো জীবন বলি দিতে চলেছে। যা শুনে নিগ্রুম কোনো রিয়াক্ট তো করে না, তবে আমরা বুঝতে পারি সে আরো বেশি চিন্তিত হয়ে পড়েছে। এদিকে হান্দিনী গিয়ে পৌঁছায় কানজিং এর কাছে। সে মূলত ভালোভাবে জানতে চাইছিল যে ওই জিনকে কি অফার দিতে হবে, অর্থাৎ কার বলি দিলে ওই জিন খুশি হবে। এই মুহূর্তে কানজিং অত ভালোভাবে তো কিছু বলতে পারে না, তবে সে জানায় যে এমন ছেলের বলি দিতে হবে যে কিনা পরিবার থেকে বিচ্ছিন্ন, সেই সাথে তার পরিবারের একমাত্র সন্তান। সেই সাথে কানজিং আরো বলে যে হান্দিনী যেন দ্রুত এরকম কাউকে খুঁজে বের করে, তার হাতে বেশি সময় নেই, সময় চলে গেলে হয়তোবা তার নিজের প্রাণই চলে যাবে। সবটা শুনে হান্দিনী আর দেরি না করে ওই রাতের রিচুয়াল শুরু করে, যেখানে আমরা দেখতে পাই আমির তখন হান্দিনের অফিসে একা একা বসে কাজ করছিল। বাকিদের ছুটির সময় হয়ে যাওয়ায় কর্মচারী এসে তাকে চাবি দিয়ে যায় এবং বলে কাজ শেষ হলে সে যেন দরজা আটকে বাইরে চলে যায়। ওই সময় আমির একা হয়ে পড়ে। এমন সময় হঠাৎই হান্দিনীর অফিসের দরজা আপনা আপনি লেগে যায়, যা দেখে আমির চেক করতে যায় যে সেখানে কেউ আছে কিনা। এমন সময় ওই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে। আমরা বুঝতে পারি কিছু একটা ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যেই তার পেছনে ওই জিনকে দেখা যায়। পর মুহূর্তেই ঘরের সামনের দরজা খুলে যায় এবং আমিরকে হাওয়ায় তুলে নেয় ওই জিন। সাপের বেশে থাকা ওই জিনটি এখানে আমিরকে চেপে তার হাড়গোড় ভেঙে সেখানেই মেরে ফেলে।
এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাতিকে দেখতে পাই। রাতি তখন তার বাড়িতে ফিরেছিল, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল জালু। এখানেই আসে একটা বড় টুইস্ট। আসলে জালু আর কারণ নয়, বরং রাতিরই লোক ছিল, যে কিনা রাতের কথা মতো হান্দিনী এবং নিগ্রুমের সাথে মিশে তাদের ভেতর থেকে কথা বের করতে চাইছিল। আসলে মিস্টার কুসনো বেঁচে থাকতেই রাতির সাথে জালুর এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। সেখান থেকেই সে জালুকে এই কাজের জন্য ব্যবহার করেছে। তবে এরই মাঝে জালু আবার হান্দিনীর সাথে ক্লোজ হয়েছিল, এই ব্যাপারটা রাতি জেনে গিয়েছে। আর যেহেতু রাতি ভালোভাবেই জানতো যে জালু কত বড় ধোঁকাবাজ, তাই তার সন্দেহ ছিল যে হান্দিনীর জন্য জালু তাকে ধোঁকা দিবে। জালু এখানে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে রাতে তার কোনো কথা শুনতেই রাজি হয় না, বরং তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। এতে করে জালু অনেক বেশি রেগে যায়। ওই রাতেই আমরা দেখতে পাই কেইয়ের কাছে নিয়ে আসা হয়েছিল শান্তিকে, কেননা তার অবস্থা ওই জিনের কারণে আরো বেশি বেগতিক হয়ে গিয়েছিল। এখানে শান্তির ভেতরে থাকা জিন কেইকে জানায় যে তাকে অর্ডার করা হয়েছে সে যেন এই মেয়েটিকে নিয়ে তার জিনদের দুনিয়াতে চলে যায়। এর মানে হয়তোবা কেউ একজন এই মেয়েটির উপর কালো জাদু করেছে, তবে সেটা কে এটা জানারই চেষ্টা করে কেই। শেষমেশ ওই জিন জানায় যে তাকে সেমানু পাঠিয়েছিল এই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। যা শোনা মাত্রই কেই অবাক হয়ে যায় এবং আলাদাভাবে কথা বলতে যায় নিগ্রুমের সাথে, যেখানে সে নিগ্রুমকে জানায় এই সব কিছুর পেছনে তার মা রয়েছে। মূলত সেমানু হলো ওই লোকটি যার কাছে তার মা প্রায় যায়, যে কিনা ওই গুহার ভেতরে কালো জাদুর প্র্যাকটিস করে। আর কানজেং তার নাম নয়, বরং কানজেং হলো একটা জিনের নাম, যাকে বশে করে সে বিভিন্ন স্থানে যেতে পারে এবং যা খুশি তাই করতে পারে। তার এই জিনকে নিজের বশে রাখার জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন অনুসারীর সাহায্যে মানুষের বলির ব্যবস্থা করতে হয়। তারই একটা হতে চলেছিল শান্তি। আর কেই সন্দেহ যে হয়তোবা তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিগ্রুমের মা হান্দিনীই নিয়েছে। যেহেতু হান্দিনীর হাতে খুব একটা সময় ছিল না, তাই সে এই সব কিছু করে যাচ্ছিল। এখন শান্তিকে বাঁচাতে হলে নিগ্রুমকে হান্দিনীর কাছ থেকে এমন কোনো কিছু চুরি করে আনতে হবে যেটা কিনা সে তার পূজায় ব্যবহার করে। নিগ্রুমও ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই সময় আমরা তার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে হান্দিনীর সাথে দেখা করতে জালু এসেছিল। হান্দিনী এখানে তাকে এক প্রকার ঔষধি চা খেতে দেয়। এমনিতেই ওই দিনের ঘটনার পর থেকে জালুর চেহারা বেশ খারাপ হয়ে গিয়েছিল, এমনকি তার পিঠে সাপের কামড়ের দাগও বেশ ছড়িয়ে গিয়েছিল। এখন বাইরে বসে সে যখন চা পান করছিল, তখন ভেতরে হান্দিনী পূজা করতে শুরু করে, যেখানে তার কোলের উপরই ছিল ওই সাপটি, যা লুকিয়ে দেখে ফেলে জালু। তবে সেটা দেখার পরও সেখান থেকে পালিয়ে যায় না, কেননা ওই চা পান করার ফলে তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন চলে এসেছিল। সে এখন পুরোপুরি হান্দিনীর কন্ট্রোলে চলে এসেছিল, তাই তো সে হান্দিনীর ইচ্ছা মতোই কাজ করছিল। তারা যখন ভেতরে ছিল এমন সময় সেখানে চলে আসে গ্রামবাসী। তাদেরকে মূলত জারোয়া ডেকে এনেছিল। আসলে জারোর ওই সাথী অর্থাৎ হান্দিনীর ওই কর্মী আমিরের মৃত্যুর ব্যাপারে জেনে গিয়েছিল। আর যেহেতু তার মৃত্যু কুসনোর মতো হয়েছিল, তাই তার সন্দেহ হয়েছিল যে হান্দিনীই হয়তোবা এই সব কিছুর পেছনে রয়েছে। এখন পুরো গ্রামবাসী ভেতরে এসে যখন হান্দিনীর সাথে জালুকে দেখতে পায়, তখন তারা আরো বেশি রেগে যায়। তবে ততক্ষণে জালু হান্দিনীকে সবকিছু খুলে বলেছিল যে এই সব কিছুর পেছনে রয়েছে মিস্টার কুসনোর স্ত্রী রাতি। সেই মূলত জালুকে হান্দিনীর কাছে পাঠিয়েছিল, যে ব্যাপারটা জেনে হান্দিনী বেশ রেগে যায়। তবু তাদের দুজনকে বাইরে ধরে নিয়ে আসা হয়, যদিও এই সুযোগে জারো চেষ্টা করে হান্দিনীর ঘর থেকে এমন কোনো প্রমাণ বের করার যার ফলে সে হান্দিনীকে একটা উপযুক্ত শাস্তি দিতে পারত। তবে সে কিছুই খুঁজে পায় না। এখন তাদেরকে গ্রামবাসী কিছু বলবে তার আগেই গ্রাম প্রধানকে ডেকে নিয়ে আসে সারি। গ্রাম প্রধান এখানে কোনোভাবে হান্দিনী এবং জালুকে বাঁচিয়ে নেয়। সে নিজ কাঁধে দায়িত্ব নিয়ে বলে যে সে নিজে তাদের সাথে কথা বলবে এবং একমাত্র উপযুক্ত প্রমাণ বের করা গেলেই তারা হান্দিনী এবং জালুকে শাস্তি দিবে। একথা বলে সে সকলকে সেখান থেকে চলে যেতে বলে। গ্রাম প্রধানের কথা শুনে বাকিরা সবাই সেখান থেকে চলে যায়। যদিও জারো এটা চাইছিল না, তবে তারও আর কোনো উপায় থাকে না, তাই তাকে বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। সকলে চলে গেলে সারি গ্রাম প্রধানকে ভেতরে ডাক দেয় কথা বলার জন্য, যেখানে হান্দিনীও ছিল। তবে হান্দিনীর চোখের ইশারায় জালু চলে যায় ভেতরে। মূলত জালুর সামনে গ্রাম প্রধান টাকা নিতে চাইছিল না। হ্যাঁ, গ্রাম প্রধান এখানে টাকার বদলে তাদেরকে সাহায্য করছিল।
অর্থাৎ সে নিজেও জানতো যে হান্দিনী এবং জালু এখানে কি করছিল, তবুও সে টাকার বদলে তাদেরকে সাহায্য করছিল। যাই হোক, এখন টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে জালু চলে গিয়েছিল হান্দিনীর ঘরে, যেখানে সে আস্তে আস্তে করে হান্দিনীর বশ থেকে বেরিয়ে আসছিল। সে এখন বুঝতে পারছিল যে এখানে তার সাথে কি হতে চলেছে, তাই তো সে খুঁজতে শুরু করে এমন কিছু যা দ্বারা সে নিজেকে রক্ষা করতে পারবে। সে হান্দিনীর ওই পূজার বক্সের ভেতরে একটা ছোট্ট ছুরি পায়, যেটা সে লুকিয়ে নিজের কাছে রেখে দেয় এবং তখনই ওই ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তবে পথেই তো দাঁড়িয়ে ছিল হান্দিনী। হান্দিনী তাকে এত সহজে যেতেও বা দিবে কিভাবে? সে এখানে জালুর উপর আক্রমণ করে এবং তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সে শুধুমাত্র হান্দিনীর একথা বলেই সে জালুকে আটকে রাখার চেষ্টা করে। তবে জালু সুযোগ পাওয়া মাত্রই সেখান থেকে দৌড়ে বের হতে চায়। এমন সময় তার সামনে চলে আসে সারি। পেছন থেকে এসে হান্দিনী আবারও জালুর উপর আক্রমণ করে। সারি যদিও বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। এমন সময় হঠাৎই জালু তার হাতে থাকা ছুরিটি সারির পায়ে ঢুকিয়ে দেয়, যা দেখে সারি এবং হান্দিনী দুজনই প্রচন্ড ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এইভাবে কেউ তাদের উপর হামলা করেনি, সকলে তাদের বশে ছিল। তাই তো হঠাৎই ঘাবড়ে যাওয়ার কারণে হান্দিনী এখানে জালুর উপর বারবার আঘাত করতে থাকে। সেই সাথে সারিও এখানে রাগের মাথায় নিজের পা থেকে ছুরিটি বের করে সেটা দিয়ে আঘাত করে জালুর পিঠে, যার ফলে জালু সেখানেই মারা যায়। এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল, কেননা তারা ইতিমধ্যে জেনে গিয়েছিল যে ওই জিন মূলত জালুর মতো কারোরই বলি চাইছে, আর আজ রাতই ছিল বলি দেওয়ার শেষ রাত। তবে পরিস্থিতি কোনোভাবে সামলাতে না পারার কারণে তারা এবার নিজেদের জন্য বড় বিপদ ডেকে এনেছিল। তাই তো হান্দিনী আর এক মুহূর্তও দেরি করে না, তখনই বেরিয়ে পড়ে সেমানুর উদ্দেশ্যে, যাতে করে সে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে এবং কানজিং জিনকে আরও রিকোয়েস্ট করতে পারে যে সে যাতে তাকে আরেকটু সময় বাড়িয়ে দেয়। অন্যদিকে আমিরের লাশ সকলে পেয়ে গিয়েছিল, সেই সাথে রাতেও এবার জেনে গিয়েছিল যে জারু তো তাকে ধোঁকা দিয়েছেই, সে সাথে জারুও কিছু করতে পারেনি। তাই জারুও যখন তাকে রাতের অন্ধকারে পথ আটকে তার কাছে টাকা চায়, তখন সে তাকে টাকা দিতে না করে দেয়, কেননা জারু তার কাজ করতে পারেনি। একথা শোনা মাত্রই জারু আরো বেশি রেগে যায়। সে এই সব কিছু করছিল শুধুমাত্র রাতের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, আর এটাই যখন হয় না তখন সে নিজেই রাতের উপর হামলা করে বসে। সে এখানে রাতের শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে, যা তার সাথী দেখে ফেলে এবং তাকে আটকানোর চেষ্টাও করে। তবে সে তাকে আটকাতে পারে না, রাতে সেখানেই মারা যায়। এদিকে কেইয়ের কারণে শান্তি সুস্থ হয়ে গিয়েছিল, সেই সাথে কেই নিগ্রোমকে একটা বিশেষ ছুরিও দিয়েছিল, যেটার সাহায্যে সে ওই জিনের সাথে লড়াই করতে পারবে অথবা সেমানুকে হারাতে পারবে। যে ছুরি এবং শান্তিকে সাথে নিয়ে নিগ্রোম চলে আসে নিজের বাড়িতে, যেখানে আসা মাত্রই পরিবেশ দেখে সে বুঝে যায় যে আজ রাতই হলো ওই স্যাক্রিফাইস দেওয়ার শেষ রাত, অর্থাৎ আজ রাতে তার মা অবশ্যই সেমানুর কাছে গিয়েছে বলি দিতে। তাই সে আর এক মুহূর্তও দেরি করে না, শান্তিকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে সেমানুর ওই গুহার উদ্দেশ্যে, যেখানে অলরেডি পৌঁছে গিয়েছিল হান্দিনী। হান্দিনী ভেতরে ঢুকে সেমানুকে ডাকতে থাকে, তার ডাকের সাড়া দিয়ে সেখানে সেমানু চলে আসে ঠিকই, তবে সে এবার আর হান্দিনীকে ক্ষমা করে না। এর আগেও কয়েকবার হান্দিনী তার কাছ থেকে সময় নিয়েছে, এবার আর ওই জিন তার কোনো কথাই শুনবে না, তাকে এবার নিজের প্রাণই দিতে হবে। একথা বলা মাত্রই আমরা দেখতে পাই সেখানে থাকা ওই জিন অনুভব করতে পারছে বাইরে কারোর উপস্থিতি। আমরা দেখতে পাই সেখানে চলে এসেছিল নিগ্রোম এবং শান্তি, তারা ভয়ে ভয়ে গুহার ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। এমন সময় নিগ্রোমের উপর হামলা করে ওই জিন, যার হাত থেকে বাঁচার জন্য নিগ্রোম এখানে কোনো মতে ওই ছুরিটিকে কাপড়ের ভেতর থেকে বের করে এবং সাথে সাথেই ওই জিনটি ভয়ে তার কাছ থেকে দূরে সরে যায়। শান্তি এসে তার হুঁশ ফেরায় এবং তারা দুজন সাহস করে দ্রুত ভেতরে চলে যায়, যেখানে অলরেডি সেমানু নিগ্রোমের মা হান্দিনীকে বলি দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল ওই জিন। এখানে সেমানু একটি তলোয়ার বের করে এবং বলে এবার তাকে নিজের জীবনই স্যাক্রিফাইস করতে হবে। এমন সময় সেখানে পৌঁছে যায় নিগ্রোম এবং শান্তি, তবে তারা কিছু করতে পারার আগেই জিনটি হামলা করে শান্তির উপর, ফলে নিগ্রোমের হাতে থাকা ওই ছুরিটি মাটিতে পড়ে যায়। নিগ্রোম যতক্ষণে ওই ছুরিটি নিতে যায় ততক্ষণে আমরা দেখতে পাই সেমানু অলরেডি হান্দিনীর গলা কেটে দিয়েছে, যার ফলে নিগ্রোম হান্দিনীকে তো বাঁচাতে পারে না, তবে সে নিজের মায়ের হত্যাকারী অর্থাৎ সেমানুকেও ছাড়ে না। সে ওই ছুরি দিয়ে আঘাত করে সেমানুর উপর,
এদিকে ওই জিন ততক্ষণে ব্যস্ত ছিল শান্তিকে মেরে ফেলতে। তবে তার আগেই নিগ্রুম সেমানুর মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়ায় তার শরীর পচতে শুরু করে। সেই সাথে ওই জিনও দুর্বল হতে থাকে। সেমানু মারা যাওয়ার সাথে সাথে জিনটিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ ওই জিনটি মূলত সেমানুর সাথেই জড়িত ছিল। সেমানুর এমন আধ্যাত্মিক পাওয়ার ছিল যে সে এত বছর ধরে বেঁচে ছিল, সেই সাথে ওই জিনকে নিজের বশে রেখেছিল। এখন সেমানু এবং কানজিং জিনকে শেষ করতে পারলেও নিগ্রুম এখানে নিজের মাকে হারিয়েছিল, যার ফলে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এমন সময় সে তার মায়ের হাতের মুঠোয় ওই ডালটি খুঁজে পায়, যেটা দিয়ে তাকে সিলেক্ট করা হয়েছিল এই রিচুয়াল করার জন্য। আর এটা স্পর্শ করার সাথে সাথেই আমরা নিগ্রুমের চোখ মুখের ভাব পরিবর্তন হতে দেখতে পাই। যদিও শান্তি পাশে আসতেই নিগ্রুম আবারও আগের মতোই কাঁদতে থাকে। সেই সাথে সে ওই রিচুয়ালের বস্তুটিকেও নিজের কাছে লুকিয়ে রাখে। আর এরপর সে তার মায়ের লাশ এবং শান্তির সাথে রওনা হয় নিজের গ্রামের উদ্দেশ্যে, যেখানে আমরা আবারও ওই গুহার দৃশ্য দেখতে পাই। চেহারা তো দেখা যায় না, তবে ওই গুহাতে দেখে মনে হয় হান্তিনীর মতোই কেউ একজন নাচছে। দৃশ্য পরিবর্তিত হয় এবং ঘোড়ার গাড়িতে আমরা নিগ্রুমকে দেখতে পাই, যার মুখভঙ্গি ভয়ানক হয়ে উঠেছিল। সেই সাথে তার মুখের এক পাশ হয়ে গিয়েছিল সাপের মতো, যা থেকে আমরা বুঝতে পারি এবার হয়তোবা এই অভিশাপ হান্দিনী থেকে নিগ্রুম পর্যন্ত পৌঁছে গিয়েছে। হয়তোবা এবার ওই জিন হান্দিনীর বদলে নিগ্রুমের মাধ্যমে নিজের জন্য মানুষের বলি নিবে। আর এভাবেই ইন্দোনেশিয়ান আরও একটি ভয়ঙ্কর গ্রামের গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।